প্রিয় বন্ধুরা, আপনারা দেখছেন জাফন এ লাইভ। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভালো লাগা ভিডিওগুলি শেয়ার করুন। অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা। যখন বাংলার মোমিনরা সবাই জঙ্গি তালেবান, বাংলা হবে আফগান। একটি বিশেষ প্রতিবেদন থেকে। আফগানিস্তানে তালেবানের পুনরুত্থান ও বাংলাদেশের জঙ্গি তৎপরতা। জুলাইয়ের শুরুতেই মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সৈন্যদের শেষ অংশ আফগানিস্তানের গুরুত্বপূর্ণ বাগরাম বিমান ঘাঁটি ছেড়েছে। ২০ বছর ধরে এই বিমান ঘাঁটি থেকেই তারা দেশটিতে আল কায়দা ও তালেবানদের উপর হামলা চালিয়ে এসেছে। আফগান মাটি থেকে সৈন্য প্রত্যাহার পুরোপুরি সম্পন্ন করার যে মার্কিন ঘোষণা, সেই প্রক্রিয়ারই অংশ এটি। এর কদিন আগেই যুক্তরাষ্ট্র সফররত আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানির সঙ্গে বৈঠক হয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের। বৈঠকের পর বাইডেন যা বললেন তার সহজ বাংলা হলো, এরপর যা কিছু ঘটবে সে ব্যাপারে আফগানিস্তানকেই সিদ্ধান্ত নিতে হবে। যদিও সহায়তা অব্যাহত রাখার কথা বলেন তিনি, মানে ব্যাপার একদম পরিষ্কার। ভূ রাজনীতির ঘুঁটি হিসেবে দীর্ঘ ব্যবহারের পর প্রায় ২০ বছরের রক্তক্ষয়ী সংঘাতে বিবর্ণ আফগানিস্তানের পরিস্থিতির ব্যাপারে কোনো দায়িত্ব আর নিতে চায় না যুক্তরাষ্ট্র প্রশাসন। যে সময় বাইডেন এই নসিহত দিচ্ছেন, সেই সময়ই একদিকে ন্যাটো সৈন্যরা চলে যাচ্ছে, অন্যদিকে তালেবানরা আফগানিস্তান দখলের অভিযানে নেমেছে। পশ্চিম আফগানিস্তানের গ্রামের দিকের এলাকায় তালেবান তাদের আধিপত্য বিস্তার করেছে। এবার তারা শহরের দিকে এগোচ্ছে। তারা জেলাগুলো দখল করছে। যে বাগরাম ঘাঁটি এতদিন আফগান বাহিনীকে সহায়তা দিয়েছে তা পাওয়ার সুযোগ আর নেই। তাই পরিস্থিতি ক্রমেই ঘোলাটে হচ্ছে। এমনকি তালেবান আক্রমণের মুখে পড়ে সহস্রাধিক আফগান সেনা তাজিকিস্তান চলে গেছে, এমন খবরও সংবাদ মাধ্যমে এসেছে। কদিন আগে তালেবান আঞ্চলিক রাজধানী আক্রমণ শুরু করেছে। পশ্চিম আফগানিস্তানের কালাই নৌ আক্রমণের পর সেখানে আফগান বাহিনীর সঙ্গে তালেবানদের সংঘাতের খবর এসেছে। সব মিলিয়ে ফের টালমাটাল আফগানিস্তান, উদ্বেগ বাড়াচ্ছে সবার। ১ শতাব্দীর মধ্যে গণতন্ত্রায়ন বা সন্ত্রাস বিরোধী লড়াইয়ের নামে এমন জটিলতা তৈরি করে আঞ্চলিক স্থিতিশীলতাকে উস্কে দিয়ে আমেরিকার পশ্চাৎ অপসারণ নতুন কিছু নয়। তাদের নেতৃত্বাধীন যে কোনো সামরিক জোটের পরিণতি শেষ অবধি একই ধারায় ঠেকেছে। আফগানিস্তানের আগে ভিয়েতনাম ও ইরাকেও তারা একই কাজ করেছে। ভিয়েতনামের পরিণাম বিশ্বে স্নায়ুযুদ্ধের নতুন ক্ষেত্র তৈরি করলেও ইরাকের অভিজ্ঞতা আরও ভয়াবহ। একথা আর কারো জানতে বাকি নেই যে ইরাকে যেসব কারণ দেখিয়ে হামলা শুরু করেছিল ইঙ্গো মার্কিন জোট, সেগুলোর অধিকাংশই ছিল ভিত্তিহীন। কিন্তু সেই কাজটির পরিণতি বিশ্বজুড়ে সন্ত্রাসবাদের নতুন উত্থানের পথ তৈরি করে দেয়। তৈরি হয় ইসলামিক স্টেট বা আইএসের মতো উগ্র সন্ত্রাসবাদী জঙ্গি বাহিনীর। শুধু ইরাক নয়, এই সংগঠনটি ডালপালা মেলতে শুরু করে দুনিয়া জুড়ে। মধ্যপ্রাচ্যে নতুন করে এক বড় সংকটজনক পরিস্থিতি তৈরি হয়। ঠিক এমন পরিস্থিতিতেই ইরাক ত্যাগের কথা মাথায় আসে যুক্তরাষ্ট্র প্রশাসনের। স্বভাবসুলভ অদ্ভুত বৈপরীত্য তৈরি করে নেওয়া এই সিদ্ধান্তের মূল্য আরও কত সহিংসতা দিয়ে যে মধ্যপ্রাচ্যকে দিতে হচ্ছে এবং হবে তার হিসাব টানা মুশকিল। ঠিক একই কায়দায় আফগানিস্তানেও আবারও রক্তক্ষয়ের আশঙ্কা তৈরি করে বিদায় নিচ্ছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট। এ মাসের মধ্যেই তড়িঘড়ি করে নেওয়া এই সিদ্ধান্ত নিয়ে অনেক বিশ্লেষণ হতে পারে, কিন্তু দিনের আলোর মতো যে ব্যাপারটি স্পষ্ট তা হলো ২০ বছর ধরে এই বাহিনী আফগানিস্তানের সন্ত্রাসবাদ দমনের নামে যা করেছে তা পুরোপুরি ব্যর্থ। তা না হলে তাদের বিদায়ের ঘোষণায় তালেবানরা শক্তি পায় কিভাবে? বিপরীতে আফগান বাহিনীর মনোবল হারিয়ে ফেলার আশঙ্কা কেন বিশ্ব মিডিয়ায় আলোচনায় আসছে? সব মিলিয়ে বুঝতে বাকি থাকে না, আন্তর্জাতিক সন্ত্রাসবাদ বলে পশ্চিমারা যাদের নিয়ে গলা ফাটিয়ে এসেছে
আফগানিস্তানে তাদের পূর্ণ শক্তির প্রত্যাবর্তন ঘটার মতো যথেষ্ট উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে। সোভিয়েত বিরোধী মুজাহিদিন বাহিনীর সমন্বয়ে 90-এর গোড়ায় যে তালেবান বাহিনী গড়ে উঠেছিল তার পেছনে আমেরিকার আনুকূল্যের কথা ভূ রাজনৈতিক ইতিহাসের নতুন তথ্য নয়। 1996 সালে বুরহানুদ্দিন রাব্বানি সরকারকে উৎখাত করে রাজধানীর কাবুল দখল করে তালেবানি শাসন প্রতিষ্ঠার পর রাষ্ট্রটির দুর্দশাও বেশি দিন আগের ইতিহাস নয়। তবে আমেরিকা যুক্তরাষ্ট্রের তালেবান বিরোধী তৎপরতা মূলত শুরু হয় 9/11-এ টুইন টাওয়ার হামলার পর। 2001 সালের পর থেকে এই 20টা বছর যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বাহিনী মুখে অনেক কথা বললেও দেশটিতে শান্তি ফেরাতে পারেনি। আবার আজ যখন অশান্তির পুরনো আগুন নতুন চেহারায় ফেরার উপক্রম, তখন এসে যুক্তরাষ্ট্রের সাবেক নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন বলছেন তালেবানদের উত্থানের পেছনে পাকিস্তান দায়ী। যদিও পাকিস্তানের সঙ্গে সামরিক সম্পর্ক বহুমাত্রিক সহায়তার মাধ্যমে যে পুরো প্রক্রিয়াটিতে যুক্তরাষ্ট্র পরোক্ষভাবে মদত জুগিয়েছে সেই সত্যটা তিনি বেমালুম চেপে গিয়েছেন। তার মতো যুক্তরাষ্ট্রের সাবেক ও বর্তমান নীতি নির্ধারকদের বেশিরভাগই আড়াল করেন যে দুনিয়া জুড়ে তারা যে যে অঞ্চলে অস্থিরতা ও বিশৃঙ্খলা তৈরি করেছেন সেসব অঞ্চলেই জঙ্গিবাদের উত্থান ঘটেছে। খুব খেয়াল করলে দেখা যায় শেষ বিচারে এসব জঙ্গির উত্থান ও তৎপরতা তাদের ভূ রাজনৈতিক স্বার্থকেই আনুকূল্য দিয়েছে, যদিও তা টালমাটাল করেছে বিশ্বের নানা এলাকা। আফগানিস্তানের ভবিষ্যৎ নিয়েও আমাদের উদ্বেগটা সেখানেই। আমরা দেখেছি আফগানিস্তানের তালেবান প্রতিষ্ঠায় শুধু সেই রাষ্ট্রেরই প্রভাব থেমে থাকেনি, পাকিস্তান, বাংলাদেশ, এমনকি ভারতেও এর প্রভাব থেকে বাদ যায়নি। বাংলাদেশের উগ্রপন্থীদের সঙ্গে তালেবানদের যোগাযোগ স্থাপন তো হয়েছিলই, মৌলবাদী রাজনীতির সঙ্গেও নিবিড় ঘনিষ্ঠতা তৈরি হয় তাদের। 90-এর দশকে তাদের মিছিলেই আমরা স্লোগান দিতে শুনেছিলাম, বাংলা নাকি আফগান হবে আর তারা নাকি সবাই তালেবান হবে। তাদের সেই স্লোগান যে ফাঁকা বুলি ছিল না। দিন যত গড়িয়েছে বাংলাদেশে ততই তার দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গিয়েছে। এদেশ থেকে তথাকথিত মুজাহিদিনদের আফগানিস্তানে গিয়ে তালেবানদের পক্ষে যুদ্ধ করার তথ্য প্রমাণ আমরা পেয়েছি। দেশে ফিরে তারা শুধু হরকাতুল জিহাদ বা হুজির মতো জঙ্গি সংগঠনই সৃষ্টি করেনি, দেশের প্রগতিশীল রাজনীতিকে ধ্বংস করতে সচেষ্ট হয়েছে। রাজনৈতিক মিত্র বেছে নিয়ে কৌশলে নিজেদের সংগঠনের প্রসার ঘটিয়েছে, সেই তালেবানি চ্যানেলেই অর্থ পেয়েছে। আফগানিস্তানে তালেবানদের উত্থান যে কতটা প্রভাব ফেলেছিল, জেএমবির শীর্ষ নেতা শায়খ আব্দুর রহমানের ফাঁসির আগে দেওয়া জবানবন্দি পড়লে তা আরও স্পষ্ট হয়। বাংলা ভাইয়ের হাত ধরে জেএমবি মাঠে নামার আগে শায়খ আব্দুর রহমান আফগানিস্তান ও পাকিস্তানি জঙ্গিদের সঙ্গে যোগাযোগ স্থাপন করেছিল। হুজির সঙ্গে সেই সূত্র ধরেই তার বৈঠকও হয়েছিল। দেশে প্রগতিশীল রাজনীতির অক্ষ শেষ পর্যন্ত তাদের সফল হতে দেয়নি, কিন্তু তাই বলে তারা তো থেমে নেই। সংবাদ মাধ্যমে এসেছে বাংলাদেশে কিছুদিন আগে হেফাজতে ইসলামের তাণ্ডবে গোয়েন্দারা আফগান ফেরত জঙ্গিদের সম্পৃক্ততা পেয়েছে। তারা নানা কৌশলে কাজ করছে। জেএমবির বর্তমান আমির সালাউদ্দিন ওরফে সালেহীন ভারতে বসে দেশে জঙ্গিদের সংগঠিত করছে। মাস কয়েক আগে ঢাকায় আটক এক জঙ্গি স্বীকার করেছে সে ভারতে গিয়ে তার সঙ্গে দেখাও করেছে। অতীতের অভিজ্ঞতা থেকে অনুধাবন করতে কোনো কষ্ট হয় না যে আফগানিস্তানে তালেবানদের পূর্ণ শক্তিতে প্রত্যাবর্তন আবারও বাংলাদেশে এই উগ্র মৌলবাদী গোষ্ঠীকে নতুন করে সন্ত্রাসী তৎপরতার রসদ যোগাতে পারে। এ বিপদ কি শুধু বাংলাদেশেই? দক্ষিণ এশিয়ার অন্যতম বড় রাষ্ট্র ভারতও এর প্রভাবের বাইরে থাকতে পারবে না। জেএমবির সালাউদ্দিন ওরফে সালেহীন ভারতের অভ্যন্তরে জঙ্গি গোষ্ঠীর সঙ্গে কাজ করছে এমন খবর সে দেশের সংবাদ মাধ্যমে এসেছে। আবার যে ঘটনাটাকে নিয়ে হেফাজতের তাণ্ডব, সেটিও ছিল ভারতের প্রধানমন্ত্রীর সফর কেন্দ্রিক। আফগানি তালেবানদের শক্তি বৃদ্ধি
কাশ্মীর নিয়েও নতুন সংকট তৈরি করে কিনা সে বিষয়টির আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। পাকিস্তানের ভেতরে তালেবানদের যে অবস্থান তা নতুন করে বলার কিছু নেই। ফলে রক্তাক্ত ইরাক যেমন মধ্যপ্রাচ্য হয়ে এশিয়া পর্যন্ত প্রভাব ফেলেছিল, তেমনি সংঘাতময় আফগানিস্তান প্রকৃতপক্ষে পুরো দক্ষিণ এশিয়াকেই অস্থিতিশীল করে তুলতে পারে। সুষুপ্ত পাঠকের মন্তব্য প্রতিবেদন। সাধারণ আফগানরা মার্কিন ন্যাটো বাহিনীর দখলদারি পশ্চিমা পুতুল সরকারের শাসনে থাকতে চেয়েছিল। ২০ বছর আগে তালেবান শাসনের অবসান হওয়ার পর ইউরোপ, আমেরিকা, ইরান সহ বিভিন্ন দেশে শরণার্থী হয়ে থাকা আফগান আধুনিক মননের মানুষরা আফগানিস্তানে ফিরে আসে। এই ২০ বছরে আফগানিস্তানের পথের ধারে কোনো ক্যাফের সামনে দিয়ে যেতে যেতে গরম কফি আর গানের শব্দ ভেসে আসতো, শুনত পথচারীরা। গানের তালে তালে আড্ডা ও হাসির রোল উঠত রেস্টুরেন্টগুলিতে। আফগানিস্তানের এই শিক্ষিত ধনী ও মধ্যবিত্ত শ্রেণীটি এখন তালেবান উত্থানে ফের দেশ ছেড়ে শরণার্থী হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। তারা বলছে তালেবান শাসিত আফগানিস্তান একটা জেলখানা। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সাইমা রেজাই আরব নিউজকে বলেন, তালেবানদের ফিরে আসার মানে হচ্ছে আমাদের স্বাধীনতার সমাপ্তি। তালেবানদের হামলায় গত ১৫ দিনে ৬,০০০ পরিবার দেশ ছেড়ে পালিয়েছে। মাহনুস আমিরি নামের বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থী বলেন, যদি তালেবানরা আবার ক্ষমতায় আসে তাহলে তরুণ আফগানরা দেশ ছেড়ে চলে যাবে। ইরানে শরণার্থী থাকা মিনা রেজাই আরব নিউজকে বলেন, শরণার্থী জীবনের দুঃখ আমি বুঝি। যদি এদেশ আমাদের জন্য জেলখানা হয়ে যায় তাহলে এখান থেকে চলে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। প্রশ্ন হলো, আমেরিকা কি আফগানদের বিপদে ফেলে চলে গেছে? ২০ বছর তো অনেক সময়। এই সময়কালের মধ্যে আফগানিস্তানে কেন সেকুলারিজমের একটি শক্তিশালী অবস্থান দেয়া গেল না? আমেরিকা চিরকাল আফগানদের পাহারা দিবে কেন? কেন আফগান বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা মাদ্রাসা শিক্ষার্থীদের উপর প্রভাব বিস্তার করতে পারল না? কেন এই ২০ বছরে আফগানিস্তানে মাদ্রাসার সংখ্যা কমিয়ে ফেলা হলো না? মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় কেন উপড়ে ফেলা হলো না? গোটা আফগানিস্তান তো মাদ্রাসা ছাত্রদের হাতেই পতন ঘটেছিল। তাহলে তালেবান পতনের পর কেন মাদ্রাসা শিক্ষাকে বহাল রাখা হয়েছিল? আসলে বাংলাদেশের গ্রামীণ ও শহরের জীবন ও শ্রেণীর সঙ্গে আফগানদের সঙ্গে হুবহু মিলে যায়। বাংলাদেশের ঢাকার রমনার বটমূলের বর্ষবরণ, ছায়ানট, উদিসির মতো সাংস্কৃতিক আন্দোলন যেমন ঢাকার অভিজাত ও শিক্ষিত মধ্যবিত্ত ছাড়া দেশের বিশাল দরিদ্র অশিক্ষিত শ্রেণীর বাইরে রয়ে গেছে, আফগান সমাজেও বিপুল বিশাল দরিদ্র অশিক্ষিত সমাজ এই ক্যাফেতে গরম রুটি, কাবাব, কফি ও রক গান শোনা আফগানদের থেকে আলাদা থেকে গেছে। ১৯৭৯ খ্রিস্টাব্দের আগে আফগান শহরের জীবনে একজন বিশ্ববিদ্যালয়গামী তরুণীর পোশাক পরিচ্ছদ ও তার স্বাধীন চলাফেরা দেখে আজকের আফগান সমাজের তুলনা করলে অবাস্তব, কাল্পনিক বলে মনে হবে। শহরে এই আফগানরা বাদে বড় একটা অংশ ছিল ধর্মীয় শিক্ষা ও ধর্মীয় নেতাদের অধীনে। গ্রাম অঞ্চলে একজন মাদ্রাসার ছোপারি ছিলেন গ্রাম্য মোড়ল। দরিদ্র ও ধনীদের মধ্যে ছিল বিশাল ফারাক, দূরত্ব ছিল চলাফেরায় এক দেশে দুটি ভিন্ন জাতি যেন। ফলে আফগান সমাজে ধীরে ধীরে শিক্ষিত আধুনিক শ্রেণী দরিদ্র আফগানদের কাছে বিদেশিদের দালাল, চর ইত্যাদি হিসেবে গণ্য হতো। তালেবান উত্থান সম্ভব হয়েছিল তাদের বিপুল জনসমর্থনের কারণে। সাধারণ দরিদ্র আফগানরাই ছিল তাদের সমর্থক। মার্কিন ন্যাটো শাসিত আফগানিস্তানের নারী ফুটবল দলের সদস্য ও তার পরিবারকে সাধারণ আফগানরাই এক ঘরে করে রেখেছিল এবং শারীরিকভাবে হুমকি দিয়ে জীবন নাশের শঙ্কা তৈরি করেছিল। মেয়েদের ফুটবল মাঠে ঢুকে মারধর করেছিল সাধারণ গ্রামবাসীরাই। বাংলাদেশের গ্রামীণ সমাজে বিভিন্ন মাদ্রাসার বড় হুজুরের মাইকে একটি ঘোষণাতেই তাণ্ডব বয়ে যায়। অথচ ঢাকাতে নজরুল একাডেমি, বুলবুল একাডেমি, উদিসি, ছায়ানটে চান্স পাওয়াই কঠিন। এত ভিড় ভর্তি ফর্ম কিনতে তখন আপনার কাছে হঠাৎ মনে হতে পারে এইরকম সাংস্কৃতিক পরিমণ্ডল যে দেশে আছে সে দেশে তালেবান উত্থানের ভয় দেখানোটা
প্রগতিশীলদের একটা প্রোপাগান্ডা বলে মনে হতে পারে। 20 বছরে আফগানরা তাদের দেশটাকে তালেবান উত্থানের বিরুদ্ধে তৈরি করতে পারেনি, সেটা তাদের অযোগ্যতা। সেটা নিয়ে ভাবার চাইতে বাংলাদেশের 87,191টি গ্রামের কথাই চিন্তা করা উচিত। সেখানে বৈশাখী মেলা প্রশাসন থেকে বন্ধ করে দিয়ে ওয়াজের আসর বসানো হয়। সেখানে বাউলদের আসরে 144 ধারা জারি করে, কিন্তু মাদ্রাসা প্রাঙ্গণে তাফসিরুল কোরআন বহাল তবিয়ত চলে। এই যে গ্রামীণ সংস্কৃতিটি তালেবানদের হাতে লুণ্ঠিত হতে দেওয়া হলো, এর ফলে 20 বছর পর উতিচি ছায়ানটের শিক্ষার্থীরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শরণার্থী হয়ে আশেপাশের সেকুলার দেশে আশ্রয় নিলে আমরা অবাক হব না। এদেশে মুক্তচিন্তা ধর্মহীনতার কথা বলেই পার্শ্ববর্তী ভারত, নেপাল, শ্রীলঙ্কাতে শরণার্থী হলো নাস্তিকরা। তাই আমাদের কাছে বাংলাদেশের বিপদ যতখানি বাস্তব, ততখানি হয়তো আপনার কাছে নয়। কিন্তু অন্ধ হলেই প্রলয় বন্ধ থাকে না। কিন্তু অন্ধ হলেই কি প্রলয় বন্ধ থাকে? ধন্যবাদ বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভালো লাগা ভিডিওগুলি শেয়ার করুন। অসময়ের চিৎকার দি ভন এ লাইভ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা।